শুভ সকাল। আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল প্রায় 7:40 বা বলতে পারো কাছাকাছি 7:45। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তাই আমি এত সকালে উঠেও দেখছি যে কোনো কাজ হাতের কাছে নেই। তো ভাবছি যে বাথরুমে তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো না হয় পরিষ্কার করাই যাক, মেশিনে ভরে দেব, আর এইদিকে পরিষ্কার হতে থাকবে আর কাজটাও হতে থাকবে। আর ওরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদের চাটা ব্রেকফাস্টটা সকালে সেরে নেব। হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের আমি বলতে ভুলেই গেছি। কালকে আমি বাজার থেকে আনিয়েছিলাম ডাব আর চিংড়ি, কারণ আজকে হবে ডাব চিংড়ির রেসিপি। তো চলো ডাবগুলো তোমাদের দেখাই। ডাবগুলো দেখে মনে হচ্ছে খুবই কচি, তাই না? আমি ভেবেছিলাম যে একটু মালাই বের হবে ভিতর থেকে, তো বলেও ছিলাম যে একটু মালাই যাতে বের হয় সেই রকম ডাব নিয়ে আসিও। তো এখন কেটে না দেখলে বুঝতে পারছি না, কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে মনে হয় মালাই হয়তো বের হবে না, খুবই কচি ডাব। আর চিংড়িটা ফ্রিজে রাখা ছিল, কালকেই নিয়ে আসা হয়েছে। তো সকাল সকাল জলে ভিজিয়ে দিলাম যাতে চিংড়িটাও খুব সুন্দরভাবে জয়েন্টটা ছুটে যায় আর আমার কাজটা এগিয়ে থাকবে। এইদিকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, অলরেডি পরিষ্কার হতে শুরু হয়ে গেছে। এবার ঘুম থেকে সবাইকে উঠিয়ে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, আর কাপড়গুলো যেগুলো খাঁচা হয়েছিল সেগুলো সব শুকোতে দিয়ে দিয়েছি। তারপরে এবার লেগে পড়লাম দুপুরের রেসিপি করার জন্য। দুপুর বলতে এখন প্রায় 10:30 তো হয়েই গেছে। একটু আমাকে অপেক্ষা করতে হতো ওর বাবার জন্য, যেহেতু বাজার গেছে, কিন্তু আমি আর অপেক্ষা করলাম না, নিজেই কষ্ট করে ডাবটা এভাবে কেটে নিলাম। চাকু দিয়ে এটা গোল করে এবার কেটে নিতে হবে, কারণ পরে এটা ঢাকনার কাজ করবে। হ্যাঁ, আর তুমি মালাইটা রাখবে কিন্তু ঈশানের জন্য। দেখছি কেটে, আমাদের সৌভাগ্য মালাই থাকলে। ডাবটা তো একেবারে কচি মনে হচ্ছে। আমি বলেছিলাম তোর পাপাকে যে একটু ডাবটা নিবে যেন ভিতরে মালাই দেখে। বাপরে, জল তো বেরোলো সব রে, মালাই আছে কিনা জানি না। ও তো লাফাবে যদি না থাকে, তো কান্নাকাটি করবে। একটা রেখেছি অবশ্য ডাব, ওটা দরকার পড়বে না। ও কাঁদবে না, আমাদেরকে কাঁদাবে কে জানে। সাবধানে। হ্যাঁ, তোর পাপা থাকলে সুবিধা হতো। হ্যাঁ। এই এই যে উঠে গেছে। গুড। মালাই মনে হয় আর নেই, জলে একেবারে টইটুম্বু, বুঝলি? কারণ আজকের রান্নাটা যেই জল দিয়ে হবে, বাইরের কোনো জল দরকার পড়বে না। আচ্ছা, জলটা নিচে পড়ছে মা? একটু পড়বেই। চিংড়ি যখন নিয়ে আসে আমি ভেবেছিলাম আমার মনে হয় কাজটা এগিয়ে রেখেছে, চিংড়ি মনে হয় সেখান থেকে বেছেই আমাকে দিয়েছে। কিন্তু এখন দেখছি যে না, কাজ তো আমার এগোয়নি, বরঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে। খোসাগুলো তো সব রেখেই দিয়েছে রে। এখন খোসাগুলো ছাড়িয়ে সব ভালো করে পরিষ্কার করে আমি চিংড়িগুলো উঠিয়ে নিয়েছি। এখানে চিংড়ি খুব একটা বেশি ছিল না, বাজারে যখন চিংড়ি কিনতে বলেছিলাম তখন বাজার প্রায় শেষ হয়ে এসেছিল, আর শেষের দিকে গিয়েছে, তাই চিংড়ি বেশি ছিল না। তো আমি এইভাবে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। একটা মশলা করতে হবে, তো নিয়েছি লাল সর্ষে, সাদা সর্ষে, 5টা কাঁচা লঙ্কা, পোস্ত, এগুলো সব বেটে নিতে হবে, তাই আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আরও এতে কিছু দিতে হবে, দেখো কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন, এগুলো দিয়ে দিলাম। এটা যে আমি মশলা করব, তো বাইরে থেকে কোনো জল দিব না, যে ডাবের জল ছিল আর কি, সেই ডাবের জলই অল্প দিয়ে দেবো এখানটায়। এই যে দিয়ে দিলাম ডাবের জল, আর এটা দিয়েই পেস্টটা তৈরি হবে। আজকের রান্নাটা আমি জল ছাড়াই করব, এই ডাবের জল দিয়েই করব। তো কত সুন্দর তৈরি হয়ে গেছে। একটু মনে হচ্ছিল থিকনেসটা বেশি ছিল, তাই আবার ও ডাবের জল দিয়ে দিলাম আমি, কনসিস্টেন্সিটা একটু লিকুইডি করার জন্য। হ্যাঁ। এটা আমি সরিয়ে রাখছি। আর এই মাছটা দেখো, যেটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি হালকা ফ্রাই করব, খুব বেশি নয়, হালকা ফ্রাই করতে হবে। এটা কথা যেন মনে রাখবো। গ্যাসটা কি ধরেছে দেখ তো? হ্যাঁ, ধরে গেছে। প্যান গরম হয়ে গেছিল, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের যখন ধোঁয়াটা ওঠা বন্ধ হবে, তারপরে আমি মাছ দেবো, কারণ সর্ষের তেলের যে স্ট্রং একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যাবে।
সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, তাই মাছগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। খুব বেশি ভাজতে হবে না, এক সাইডটা একটু ভাজা হবে, তারপরে উল্টে দেবো, নাহলে মাছগুলো একেবারে পুকুরে যাবে। এই ডাব চিংড়ির রেসিপিটা আমি জীবনে প্রথমবার ট্রাই করছি। তবে হ্যাঁ, খেয়েছি বেশ কয়েকবার, 2-1বার হোটেলেও খেয়েছি, আর একবার খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, আর তার কাছ থেকেই আমার এটা শেখা। খুব কাছের লোকের কাছে খেয়েছিলাম তো, তাই রেসিপিটা খুব ভালোভাবেই শিখে নিয়েছি, আর যেভাবে তার কাছ থেকে শিখেছিলাম সেইভাবেই আমি আজকে তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। মশলাগুলো এবার আমি এটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম। মা, এটা সুজির মতো লাগছে না দেখতে? আমিও তাই ভাবছি, সুজির হালুয়া। ভুল করে পোস্ত বা জায়গায় সুজি দিয়ে দিলাম না তো? না না, ওরকম ভুল তুমি করবে না, আমি জানি। মজা করছিলাম রে, মজা করছিলাম। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে শুধু আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদ দেব না, কারণ এটা একটু সাদা সাদাই থাকে আর সেটাই দেখতে ভালো লাগে। তোমরা যদি একটু লাল চাও তাহলে দিয়ে দেবে হলুদ। আর দিয়ে দিচ্ছি ডাবের জল, এখানে চামচে করে 4-5 চামচ আমি দিয়ে দিলাম ডাবের জল, আর এইভাবে নাড়তে থাকলাম। গ্রেভিটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চিংড়িগুলো দিয়ে দেবো। গ্রেভিটা প্রায় 5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করার পর এখানে ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে বেশিক্ষণ আর নাড়তে হবে না, দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, তাই গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সম্পূর্ণ গ্রেভি মাছের সঙ্গে মিক্স হয়ে গেছে। এবার দেখো, যে ডাবটা আমি কেটে রেখেছিলাম সেই ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো এভাবে দিয়ে দিলাম। তারপরে যে গ্রেভিটা বেঁচেছিল সেটাও ডাবের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি। ঢালার কাজটা একটু সাবধানেই করতে হবে, কারণ ডাবটা হাত থেকে স্লিপ করে যেতে পারে। এখানে সম্পূর্ণ মাছ আর গ্রেভি সব আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব এবার নারকেলের দুধ। এই নারকেলের দুধ দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। এবার মুখের যে ঢাকনা ছিল সেটা এর মধ্যে লাগিয়ে দিলাম, আর আটা আমি এভাবে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা একেবারে সিল করে দিলাম। নারকেলটাকে তুমি জামা পরিয়ে দিলে তাহলে ফাইনালি? জামা না, টুপি পরালাম। আচ্ছা, টুপি পরালে। হ্যাঁ, এবার আমি এটা উনুনে করবো তো, এখানে রাখার জায়গা হচ্ছিল না, তাই গ্যাসের উপরে রেখেছি। আবার তোমরা ভেবো না যে আমি গ্যাসে করছি এটা। তোমাদের একটা কথা তো বলতে ভুলেই গেছি, উনুন চাইতে আমার যে ডাবটা ছিল সেটা কিন্তু সাইজে ছোট, আর কোনোভাবেই ডাবটা উনুনের উপরে রাখা যাচ্ছিল না, তাই বুদ্ধি করে উনুনের মধ্যে একটা আমি অর্ধেকটা ইঁট রেখেছি, যাতে ডাবটা উপরের দিকে উঁচু হয়ে থাকে, আর ভিতরে যেন আঁচটাও খুব ভালোভাবে দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, উনুনের মধ্যেখানে ডাবটা ঢুকে আছে, সেটা তো আর শূন্যে বা ফাঁকাতে ঝুলে থাকতে পারে না, তাই ভিতরে একটা ইঁট দিয়ে রেখেছি আমি। সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম, তাই তোমাদের বলে দিলাম। এইভাবে প্রায় 20 মিনিট আমি আঁচ দিয়েছিলাম। তারপরে দেখো ডাবের চারিধারটা পুরো পুড়ে গেছে, তার মানে এবার চিংড়িটা রেডি হয়ে গেছে। যে মুখটা সিল করা ছিল আটা দিয়ে, সেইগুলো আমি এবার এইভাবে ছাড়িয়ে দিচ্ছি চাকুর সাহায্যে, কারণ এখনও কিছুটা গরম রয়েছে, সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি, হাতটা পুড়ে যাওয়ার ভয় আছে। তো সাবধানে কাজটা আমি করে নিচ্ছি। দেখো, এবার দেখো কত সুন্দর লাগবে দেখতে। এবার সম্পূর্ণ ছাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তোমাদের আমি একটু কাছে থেকে চাকু দিয়ে দেখাচ্ছি। দেখো খেতে যা লাগে না, একেবারে অসাধারণ। গরম ভাতে যদি এটা পাও তাহলে আর কোনো কিছুই লাগবে না। দেখবি তবু বুঝতে পারবি। ডাব চিংড়ি তো আর ডাবে রাখা যায় না, কারণ এমনিতেই ডাবটা পড়ে যাচ্ছিল, তাই ডাব থেকে চিংড়িগুলো একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম।
ডাব চিংড়ির রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। দুপুরবেলা সবাই কিন্তু ভাত একটু বেশি করে খেয়েছিলাম। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছিল যদি একটু মালাই থাকতো ডাবের মধ্যে তাহলে মনে হয় এর স্বাদটা আরও বেশি হতো। তো তোমরা যখন এই রেসিপিটা করবে অবশ্যই একটু চেক করে নিও যাতে ডাবের মধ্যে মালাইটা থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম। তারপরে যেসব কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেইগুলো আমি উঠিয়ে নিচ্ছিলাম এইভাবে। আর আমাকে কিন্তু খুবই ভারী লাগছিল হাতে একসঙ্গে, তাই আমি ডাক দিচ্ছিলাম ঈশানকে, কিন্তু দেখছি ঈশানের কোনো আওয়াজই পাচ্ছি না। সে ঘরের মধ্যে কি করছে। আমি যখন কিছুটা কাপড় উঠিয়ে ঘরে নিয়ে গেলাম তখন দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি। তোমরাও অবাক হয়ে যাবে, চলো দেখো কাণ্ড। এত সাজুগুজু করছিস, কোথায় যাবি রে? মেলা যাবো। কার সঙ্গে? স্যারের সাথে। কেন আজকে টিউশন পড়াতে আসবে না? না, আজকে আসবে না। তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আসবে? হ্যাঁ। বা তুই কয়বার মেলা ঘুরলি? এটা নিয়ে 6 বার। বাপরে বাপ, এতবার কেউ মেলা যায়? তুই যে বললি তোর শরীর খারাপ করছে, আবার তুই মেলায় গিয়ে কি খাবি? ভেলপুরি। ভেলপুরি? রাত্রে কি হবে অবস্থা? এই যে দেখো, ইতিমধ্যে ওর স্যার এসে দাঁড়িয়ে গেছে বাইরে দরজার কাছে। আর ওকে দেখো বাইকের পিছনে চেপে গেছে। এবার এত মানা করা সত্ত্বেও স্যারের সঙ্গে চলে গেল মেলা ঘুরতে। তো সন্ধ্যা প্রায় হয়েই এসছিল, আর এই মেলাটা কিন্তু সন্ধ্যার পরেই হয়। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।